প্রিয় অনলাইন শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে দেওপাড়া পাবলিক হাই স্কুল ঘাটাল টাঙ্গাইলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সুমন। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের কাজ ক্ষমতা অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার এই আলোচনা থেকে তোমরা সহজেই কাজ ও শক্তি সম্পর্কে বেশ ভালো ধারণা লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো সবাই খাতা কলম নিয়ে সেটের সামনে বসে যাও। আজকের আলোচনার বিষয় কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা ও শক্তি। কাজ ক্ষমতা ও শক্তি। প্রথমত কাজ। দৈনন্দিন জীবনে আমরা কাজ শব্দটার সাথে বেশ ভালোভাবে পরিচয় আছে, আমাদের সবারই ভালো পরিচয় আছে। আমরা যা করি তাই মনে হয় যেন কাজ। দৈনন্দিন জীবনে যে যতটুকু কাজ করি তাকেই আমরা মনে করি কাজ, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের সংজ্ঞাটা একটু অন্য ধরনের। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের সংজ্ঞা এবং সাধারণ জীবনের ভাষায় যে কাজের সংজ্ঞা ভালো তফাৎ রয়েছে। যেমন একজন দারোয়ান সারাদিন সারা রাত বসে বসে পাহারা দিয়েছে। পদার্থবিজ্ঞানের ভাষায় তার একটু কাজ হয়নি, কিন্তু দৈনন্দিন জীবনে আমরা যে কাজ ব্যবহার করে থাকি তা কাজ হয়েছে। আবার একটা নৌকা স্রোতের টানে ভেসে যাচ্ছিল, একটা লোক হাত দিয়ে ধরে রয়েছে, মনে হয় যেন নৌকাটাকে ফিরিয়ে সে কাজ করছে। পদার্থবিজ্ঞানের ভাষায় এটাও কোনো কাজ হয়নি। তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কি সেটা আগে জেনে নিই। কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বলের দিকে বস্তুটি যদি সরণ ঘটে। আবার বলি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বলের দিকে যদি বস্তুটি সরণ ঘটে তবে বল ও সরণের গুণফলকে কাজ বলে। কাজকে আমরা কাজের ইংরেজি জানি ওয়ার্ক। কাজ যদি ডব্লিউ হয়, সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি বল ইন্টু সরণ। বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, সরণকে আমরা প্রকাশ করি এস দ্বারা। তাহলে আমরা কাজের সংজ্ঞা থেকে পাইলাম ডব্লিউ সমান এফ এস। তাহলে কাজের সংজ্ঞাটা কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির বলের দিকে সরণ ঘটে তবে বল ও সরণের গুণফলকে কাজ বলে। যেমন এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমরা এফ বল প্রয়োগ করছি। এফ বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির এস সরণ ঘটে তবে আমাদের কাজের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি ডব্লিউ সমান এফ এস। এই সংজ্ঞা এটা আবার অন্যভাবে কল্পনা করতে পারি। এখানে একটা বল নিলাম, এফ বল আমি প্রয়োগ করলাম, বলের দিকটা হওয়ার কথা ছিল এই দিকে, এটা না হয়ে যদি বলের দিক বল প্রয়োগ করছি এখান থেকে বলের প্রয়োগ করার ফলে সরণের দিক হওয়ার কথা ছিল এই দিকে। সরণটা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে এইভাবে চলে গেল। ধরলাম এখানে এক্স দূরত্ব, এক্স সরণ ঘটল। এখান থেকে আমি একটা লম্ব কল্পনা করি। লম্ব কল্পনা করলে এই যে সরণটা করলে এই সরণ, এটা যদি আমি নামিয়ে নিয়ে আসি, এখানে এইটুকু হলে সরণের উপাংশ, এটুকু হলে সরণ আর এটুকু হলে সরণের উপাংশ। এটা যদি 90 ডিগ্রি হয় এটা হলো ভূমি, এটা যদি 90 ডিগ্রি হয় এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। ভূমি বাই অতিভুজ আমরা ত্রিকোণমিতিতে পড়ছি, ভূমি আর অতিভুজ, ভূমি বাই অতিভুজ, সেখান থেকে কজের সূত্র পাই। তাহলে সেখান থেকে আমরা যদি লিখি কাজের সংজ্ঞা, একটু আগে পড়লাম ডব্লিউ সমান এফ এস। এস কে সরণ, এসটা হলো সরণ, এখানে সরণ হলো এক্স, আর এখানে আমি কোণ কল্পনা করছি কত? থিটা, সরণের উপাংশ এফ এক্স কস থিটা। এটাও কাজের সূত্র, এটাও কাজের সূত্র। তাহলে আমরা এ পর্যন্ত কি শিখলাম? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির বলের দিকে সরণ ঘটে তবে বল ও সরণের গুণফলকে কাজ বলে। কাজের ইংরেজি ওয়ার্ক, এই জন্য কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সূত্র অনুসারে
বা সংজ্ঞা মতে ডব্লিউ সমান কি দাঁড়ায় Fx। আবার যদি সরণের উপাংশ কল্পনা করি তখন ডব্লিউ সমান দাঁড়াইতেছে Fx cos থিটা। Fx cos থিটা। একটু আগাই, আমরা পড়লাম ডব্লিউ সমান Fs। F ফোর্স বলের একক হলো নিউটন। সরণ দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা, এদের একক হলো মিটার। তাহলে কাজের একক পেলাম নিউটন মিটার। কাজের একক কি পেলাম? নিউটন মিটার। এই নিউটন মিটারকে একত্রে আমরা জুল বলতে পারি। নিউটন মিটারকে একত্রে আমরা কি বলতে পারি? জুল বলতে পারি। তাহলে একটু আবার আমরা জানি কাজ ডব্লিউ সমান Fs। F কে বলের একক নিউটন। এরপর এস হলো সরণের একক মিটার, নিউটন মিটার। কাজের একক নিউটন মিটার। এই নিউটন মিটারকে আমরা একত্রে জুল বলতে পারি। তাহলে কাজের একক জুল বা নিউটন মিটার। কাজের একক কি? জুল বা নিউটন মিটার। এখন তোমাকে বললো যে এক জুল কাজ কাকে বলবো? এক জুল কাজ আমরা কাকে বলতে পারি? একটু দেখে নাও। এক জুল কাজটা হলো এরকম, আমরা পড়ছি ডব্লিউ সমান Fs। ডব্লিউ সমান কি পড়ছি? Fs। ডব্লিউ সমান Fs। F বলের একক নিউটন, সরণের একক মিটার। তাহলে কাজের একক পাইলাম আমরা নিউটন মিটার। এই নিউটন মিটারের পরিবর্তে আমরা কারে ব্যবহার করছিলাম? জুলকে। তাহলে আমরা লিখতে পারি অতএব এক জুল সমান 1 নিউটন মিটার। এক জুল সমান 1 নিউটন মিটার। এটা যদি আমি এইভাবে লিখি, 1 নিউটন গুণন 1 মিটার। 1 নিউটন গুণন 1 মিটার। দেখো তুমি একাই কাজের সংজ্ঞা বানাইতে পারবে। এক জুল কাজ এই কথাটার মানে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির 1 মিটার সরণ ঘটে। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির 1 মিটার সরণ ঘটে, তবে ওই কাজকে আমরা এক জুল কাজ বলতে পারি। এক জুল কাজের সংজ্ঞা, এক জুল কাজ হলো কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির 1 মিটার সরণ ঘটে, তবে ওই কাজকে এক জুল কাজ বলে। এখন এক জুল কাজ না বলে যদি বলে 20 জুল কাজ, 20 জুল। আমরা আগেই পড়ছি 1 জুল সমান 1 নিউটন মিটার। তাহলে 20 জুল সমান হলো 20 নিউটন মিটার। 20 নিউটন মিটার। 20 জুল সমান 20 নিউটন মিটার। এই 20 নিউটন মিটারকে আমরা এইভাবে লিখতে পারি, 1 নিউটন গুণন 20 মিটার। আবার এইভাবে লিখতে পারি 20 নিউটন গুণন 1 মিটার। আবার এইভাবে লিখতে পারি 2 নিউটন গুণন 10 মিটার। 2 নিউটন গুণন 10 মিটার। আবার এইভাবে লেখা যায় 5 নিউটন গুণন 4 মিটার। এখান থেকে তোমরা কি বুঝতে পারছো? অর্থাৎ এমন দুটা সংখ্যা নিতে হবে যেন গুণ করলে এই 20 সমান হয়। যেমন এই 20 কে ভাঙাইয়া 20 আর 1 নিছি, 20 আর 1 এইভাবে ঘুরাইছি, 2 আর 20 নিছি, 5 আর 4 নিছি। এভাবে তুমি ঘুরাইয়া একবার নিউটনের মধ্যে যে মানটা দিলে আবার মিটারের মধ্যে যে মানটা দিলে গুণ করলে যেন 20 হয়। তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি 20 জুল কাজের। কোন বস্তুর উপর
1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি 20 মিটার সরণ ঘটে তবে ওই কাজকে 20 জুল কাজ বলে। অথবা কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ ঘটানো যায় তবে ওই কাজকেও 20 জুল কাজ বলে। অন্যভাবে বলা যায় কোনো বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির 10 মিটার সরণ ঘটে তবে ওই কাজকেও 20 জুল কাজ বলে। অথবা অন্যভাবে বলা যায় কোনো একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি 4 মিটার সরণ ঘটে তবে ওই কাজকেও 20 জুল কাজ বলে। তাহলে আমরা পড়লাম কাজের একক জুল অথবা নিউটন মিটার। 1 জুল কাজ কাকে বলে? 1 জুল কাজ হলো যে পরিমাণ 1 জুল কাজ, অর্থাৎ কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির 1 মিটার সরণ ঘটে তবে ওই কাজকে বলা হয় 1 জুল কাজ। একইভাবে 20 জুল কাজ, 50 জুল কাজ, এভাবে তো তোমরা বাড়িতে বসে বসে বানাইতে পারবে। কাজরে একটু দেখো, কাজ সমান পাইছি বল ইনটু সরণ। কাজ সমান পাইছি বল ইনটু সরণ। আমরা জানি বল ভেক্টর রাশি, সরণ ও ভেক্টর রাশি। বল ও ভেক্টর রাশি, সরণ ও ভেক্টর রাশি। কিন্তু কাজের বেলায় ভেক্টর রাশিতে আমরা জানি মানও দরকার, দিকও দরকার, কিন্তু কাজের বেলায় কোনো দিকের উল্লেখ থাকে না বিদায় যদিও বল আর সরণ দুটাই ভেক্টর রাশি, তারপরও কাজের নির্দিষ্ট কোনো দিক নাই বলে কাজ হলো স্কেলার রাশি। কাজ কি রাশি? স্কেলার রাশি। মনে দেন থেকে, কাজ স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি। এখন আমরা শিখবো কাজের একক শিখছি, কাজ কি রাশি তাও শিখছি। এখন শিখবো কাজের মাত্রা। আমরা যদি কাজের মাত্রা বের করতে চাই তাহলে আমাদের জানতে হবে বলের মাত্রা, জানতে হবে সরণের মাত্রা। দেখো, আমরা কাজের মাত্রা বের করতে চাইতেছি। কাজের মাত্রা বের করতে চাইলে পরে বলের মাত্রা, বলের মাত্রা যদি জানতে চাই আমরা ভাঙবো আগে বল। বল হলো লব্ধ রাশি, এটাকে আগে মৌলিক রাশিতে বিশ্লেষণ করি। বলের পরিবর্তে লেখা যায় ভর ইন্টু ত্বরণ। সরণ মৌলিক রাশি, ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। ভর মৌলিক রাশি, সরণ মৌলিক রাশি। প্রথমকার কাজ সবাই আমরা মৌলিক রাশিতে পরিণত করব। এর মাঝখানে ত্বরণটা লব্ধ রাশি। ত্বরণের পরিবর্তে আমরা লিখতে পারি বেগ বাই সময় ইন্টু সরণ। সরণ, সময়, ভর এগুলো মৌলিক রাশি, কিন্তু বেগটা মৌলিক রাশি নয়। বেগের পরিবর্তে লিখতে পারি আমরা সরণ বাই সময়। সরণ বেগের পরিবর্তে লেখা যায় সরণ বাই সময়, কিন্তু হরে আর একটা সময় থাকার কারণে সময় স্কয়ার গুণন সরণ। আবার দেখে নাও, কাজরে বিশ্লেষণ করে পাওয়া যায় বল আর সরণ, অর্থাৎ কাজ সমান আমরা জানি বল ইন্টু সরণ। বল রে বিশ্লেষণ করে পেলাম ভর ইন্টু ত্বরণ। সরণ তো পূর্বে ছিলই। ত্বরণ রে ভাঙ্গা পেলাম বেগ বাই সময়। বেগের ভাঙ্গা পাইছি সরণ বাই সময়, কিন্তু হরে একটা সময় থাকার কারণে সময় গুণ করে সময় স্কয়ার। এখন এই জায়গায় যে কয়টা পাইছি বর, সরণ, সময়, সরণ বলে সবই মৌলিক রাশি। এখান থেকে আমরা লিখতে পারি ভর ইন্টু সরণ গুণ করলে সরণ স্কয়ার, নিচে আছে সময় স্কয়ার, নিচে আছে সময় স্কয়ার। একটু দেখে নিও। এখন কাজের আমরা প্রকাশ করি ঢুকলু দ্বারা কাজের মাত্রা। এখন আমরা কাজের মাত্রা লিখতেছি। কাজের মাত্রা জানার পরে কি কি দরকার আমার? ভরের মাত্রা কি? ভরের মাত্রা এম। সরণ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দূরত্ব, গভীরতা, সরণ এদের সবারই মাত্রা হলো এল। সরণের উপর স্কয়ার, তার মানে এল এর উপর স্কয়ার। নিচে আছে সময়ের মাত্রা হলো টি, তার উপর হলো স্কয়ার। ওকে দেখে নাও, কাজ সমান পাইছি বল ইন্টু সরণ। বলটা
লব্ধ রাশি। প্রথমকার কাজ সবাই মৌলিক রাশিতে পরিণত করব। বলের ভেঙ্গে পাইছি ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। সরণ পূর্বের ছিল ওইটাই। ত্বরণ লব্ধ রাশি, এটাকে ভাঙ্গিয়া মৌলিক রাশি বানাবো বেগ বাই সময়। বেগ মৌলিক রাশি, সরি বেগ হলো লব্ধ রাশি, এটাকে আবার মৌলিক রাশি বানাবো। বেগের পরিবর্তে লেখা যায় সরণ বাই সময়, কিন্তু সময় নিচে থাকার কারণে সময় স্কয়ার। এখন সবাই মৌলিক রাশি হয়ে গেছে। মৌলিক রাশি কাজের আমরা প্রকাশ করি কি দ্বারা? কাজের প্রকাশ করি ডব্লিউ দ্বারা। কাজ কিন্তু লব্ধ রাশি, কেননা কাজের ভাঙ্গে অনেকগুলো মৌলিক রাশি পাওয়া যায়। ডব্লিউ, এটার মধ্যে থার্ড ব্র্যাকেট দিচ্ছি মাত্রা প্রকাশ করার ক্ষেত্রে তৃতীয় বন্ধনী লাগে। ভর, ভরের মাত্রা হলো এম, সরণের মাত্রা এল, তার উপরে স্কয়ার, সময়ের মাত্রা টি, তার উপরে স্কয়ার। একটু দেখো, এম এল স্কয়ার, হরে যে টি স্কয়ার আছে ওটা তুমি যদি লবে তুলে নাও, লবে তুলে নিলে হরের যিনি হরের গুলা যদি তুমি লবে তুলে নাও, চিহ্ন যার যা আছে তা উল্টিব। এখানে মনে মনে প্লাস ছিল, ওটি কি হয়ে যাবো মাইনাস। অতএব এটাই হলো কাজের মাত্রা। কাজের মাত্রা কি শিখলাম? এম এল স্কয়ার টি ইনভার্স টু। কাজের মাত্রা শিখলাম আমরা এম এল স্কয়ার টি ইনভার্স টু। তাহলে শিখলাম কাজের একক জুল বা নিউটন মিটার। কাজ স্কেলার রাশি। কাজের মাত্রা শিখলাম এম এল স্কয়ার টি ইনভার্স টু। শিখলাম 1 জুল কাজ কাকে বলে, 100 জুল, 20 জুল, 50 জুল কাজ কাকে বলে, তাও আমরা পারি। এবার শিখব কাজ কয় প্রকার। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হলো 2 প্রকার। একটা হলো ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ, আর একটা হলো ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। যেমন যেদিকে তুমি বল প্রয়োগ করছো, সরণ যদি ওই দিকেই ঘটে, এটা হলো বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। আরেকটা কাজ আছে, বল যেদিকে প্রয়োগ করছি সরণটা তার বিপরীত দিকে করছি, ওটা হলো বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। এগুলো আমরা সহজেই অভিকর্ষের পক্ষে বিপক্ষে বলতে পারি। এটা সহজে আমরা অভিকর্ষের মাধ্যমে বিবেচনা করতে পারি। যেমন সিঁড়ি বেয়ে যদি কেউ উপরের দিকে ওঠে, সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে, এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে, এটা হলো বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। অপরদিকে কেউ যদি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে, এটা হলো বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। অথবা একটা টেবিল থেকে একটা ডাস্টারকে নিচে ফেলে দিল, এটা হলো বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, অভিকর্ষ বলের পক্ষে কাজ করছে। অথবা মাটি থেকে একটা ডাস্টারকে টেবিলের উপর তুলছে, এটা হলো বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। এছাড়াও কাজ আছে। এখানে যদি আমি এই বল প্রয়োগ করি, বস্তুর এদিকে সরণ ঘটবে, এটাও একটা ধনাত্মক কাজ। একটা পাথর ঘুরিয়ে ঘুরিয়ে আসতেছে, আমি পাথরটা ফেরানোর জন্য একটু বল প্রয়োগ করলাম, কিন্তু আমার এই বল প্রয়োগ করার ফলেও আমি ধাক্কা দিছি পাথরটাকে ওই দিকে সরাইতে, কিন্তু আমি পারিনি। পাথরটা আমার এই ধাক্কা ওভারটেক করে যদি আমার পিছনের দিকে সরিয়ে দিতে পারে, এটা হলো বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। কাজ 2 প্রকার, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, আর একটা হলো বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। এরপর কাজের কিছু কাজের থেকে অনেকগুলো গাণিতিক সমস্যা আসে, তার জন্য আমার সূত্র জানা প্রয়োজন। কেমন সূত্র? যদি অঙ্কের ডাকের মধ্যে, ভালো করে শোনো, যদি অঙ্কের ডাকের মধ্যে বল আর সরণ থাকে, বল আর সরণ থাকে, কাজ নির্ণয় করতে বলে, কি থাকে? বল আর সরণ থাকে, কাজ নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে সূত্র হলো ডব্লিউ সমান এফ এস। ডব্লিউ সমান এফ এস। পরবর্তী ক্লাসে এগুলো আমি প্রত্যেকটা সূত্র দিয়ে একটা একটা করে সমস্যা সমাধান করে দেব। 2, যদি লেখা থাকে ভর, ভর বস্তুটিকে অভিকর্ষের পক্ষে অথবা বিপক্ষে, অভিকর্ষের পক্ষে অথবা বিপক্ষে কোনো বস্তুকে উপরে তোলা হয় অথবা উপর থেকে নামানো হয়, সেক্ষেত্রে অর্থাৎ ভর, অভিকর্ষ ত্বরণ, উচ্চতা যদি থাকে,
সেক্ষেত্রে কাজের সূত্র ডব্লিউ সমান এম জি এইচ, এম জি এইচ, এম জি এইচ মনে থেকে টিম। যদি এরকম থাকে বল, সরণ, কোণ, সেক্ষেত্রে যদি কাজ নির্ণয় করতে বলে কাজের সূত্র হলো ডব্লিউ সমান এফ এস কস থিটা, এফ এস কস থিটা। যেমন একটি ফুটবলকে 20 নিউটন বলে তুমি কিক মারছো, ফুটবলটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 30 মিটার সরে গেল। কি বললো? একটা ফুটবলকে 20 নিউটন বল প্রয়োগ করার ফলে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 30 মিটার বা 20 মিটার সরে গেল। সেক্ষেত্রে কাজ কত হলো তার জন্য সূত্র তুমি এই সূত্র ব্যবহার করতে পারবে, ডব্লিউ সমান এফ এস কস থিটা, ডব্লিউ সমান এফ এস কস থিটা। এছাড়াও বিভব শক্তি সমানকৃত কাজ, ওটা আসবো সামনে। এরপর যদি কাজ হয়, কাজ না হলে শক্তি হবে না, কাজ না হলে শক্তি হবে না, শক্তি না হলে ক্ষমতা হবে না। অর্থাৎ যদি তুমি কাজ করতে পারো, কাজ করার যদি তোমার কোনো সামর্থ্য থাকে তাহলে বুঝতে হবে তোমার শক্তি আছে। আর যদি শক্তির করারই থাকে তোমার ক্ষমতা আছে। কাজের সাথে শক্তির ভালো সম্পর্ক। কাজ করার সামর্থ্যকেই বলা হয় শক্তি, মনে রাখবা। কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে শক্তিটা একটু করে নিই। শক্তি কি বললাম? কাজ করার সামর্থ্যকে, সহজভাবে যেগুলো মনে থাকবে তোমার কাছে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির ইংরেজি কি? এনার্জি। শক্তির ইংরেজি এনার্জি, মনে রাখবা। শক্তির ইংরেজি। যদি কাজ করার সামর্থ্য থাকে, যদি কাজ না হয় তাহলে কাজ না হলে, যেমন একটা ফেরিওয়ালা সারাদিন একটা বাইক কাঁধে লইয়া দুই পাশে, অর্থাৎ এইভাবে যদি একটা বাইকের ঠিক মাঝ বরাবর কাঁধে লইয়া এখানে কিছু মাল নিচ্ছে, এখানে কিছু মাল নিচ্ছে, সারাদিন বাড়ি ফেরি করছে, কিন্তু সেক্ষেত্রে ঠিক দুই পাশে এরকম তার এরকম যদি লম্ব 90 ডিগ্রি কোণে কাজ করে থাকে, বাটটা এরকম 90 ডিগ্রি হয়ে থাকে, সেক্ষেত্রে মনে হবে সারাদিন যেহেতু অনেক কাজ করছে, পদার্থ বিজ্ঞানের ভাষায় মনে হয় অনেক কাজ করছে। এমনি দৈনন্দিন জীবনে মনে হয় অনেক কাজ করছে, কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় এই কাজ একটু হয়নি। কারণ হলো যেহেতু সে বাইকটা কাঁধে লওয়ার সময় তার বলের অভিমুখটা ছিল 90 ডিগ্রি কোণে। আমাদের যে সূত্রটা আছে আমরা করছিলাম ডব্লিউ সমান কি করছিলাম? এফ এস বা এফ এক্স কস থিটা। দেখো কস থিটা, এফ এক্স, এফ এর মান যেমন তাই হোক, এক্স এর মান যেমন তাই হোক, কস এখানে 90 ডিগ্রি হইলে কস 90 ডিগ্রি মান আমরা জানি 0। তাহলে এখানে যত মানই আসে তার মান কত? 0। আমাদের পদার্থ বিজ্ঞানের ভাষায় তার একটুও কাজ হয় না, তাহলে ওই ব্যক্তি যেহেতু কাজ করতে পারে না তার শক্তি নেই। শক্তি নেই। তাহলে পদার্থ বিজ্ঞানের ভাষায়, বাস্তব জগৎ একটু আলাদা। তাহলে আমরা বলতে পারি, একটু শোনো, যদি কাজ করতে পারে, যদি কাজ করার সামর্থ্য থাকে, কাজ করার যদি সামর্থ্য অর্জন করে, ওটি হলো তার শক্তি। কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। শক্তির ইংরেজি হলো এনার্জি। কাজের একক যেমন, শক্তির এককই তেমন। কাজের একক জুল, শক্তির এককও জুল। কাজ স্কেলার রাশি, শক্তিও স্কেলার রাশি, মনে রাখবা। কাজের মাত্রা যেমন এম এল স্কয়ার টি ইনভার্স 2, শক্তির মাত্রাও ঠিক তেমনি এম এল স্কয়ার টি ইনভার্স 2। শক্তির অনেকগুলা রূপ আছে, শক্তির হলো অনেক রূপ। যেমন কি কি শক্তি তোমাদের বইয়ে হয়তো তোমরা দেখবে? যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, নিউক্লিয় শক্তি, রাসায়নিক শক্তি, সৌর শক্তি, এগুলো অনেক শক্তি আছে, শক্তির অনেক রূপ আছে। কিন্তু তোমার এই বইয়েতে সবচেয়ে বেশি, অর্থাৎ এই বইয়েতে এই অধ্যায়ে যান্ত্রিক শক্তি নিয়ে খুব বেশি আলোচনা করছে। যান্ত্রিক শক্তি, কোন শক্তি নিয়ে আলোচনা করছে? যান্ত্রিক শক্তি। তাহলে আমার প্রথমত জানতে হবে যান্ত্রিক শক্তিটা আবার কি। যান্ত্রিক শক্তিটা হলো এরকম, কোন বস্তু তার অবস্থান, বলে ভালো করে মনে রাখো, কোন বস্তু
তার অবস্থান বা গতির কারণে, কোনো বস্তু তার অবস্থান বা গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, কোনো বস্তু তার অবস্থান বা গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, ওই শক্তিকেই বলা হয় যান্ত্রিক শক্তি। অথবা কোনো বস্তু তার অবস্থান, কোনো বস্তুর মধ্যে তার অবস্থান বা গতির কারণে যে শক্তি সঞ্চিত থাকে, ওই শক্তিটার নামই হলো যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তির সংজ্ঞাটা হলো কোনো বস্তু তার অবস্থান বা গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, ওই সামর্থ্য, ওই শক্তিটাকেই বলা হয় যান্ত্রিক শক্তি। তুমি যদি এই সংজ্ঞাটা ভালোভাবে বিশ্লেষণ করো, ওখানে দুইটা কথা বলা আছে, অবস্থান আর একটা হলো গতির কারণে। তাহলে আমরা বলতে পারি যান্ত্রিক শক্তি দুই ধরনের। যেহেতু অবস্থান বলছি, যান্ত্রিক শক্তি দুই ধরনের। একটা হলো বিভব শক্তি, একটা নাম কি বিভব শক্তি, একটু শুনো। একটা নাম বিভব শক্তি, আর একটা নাম গতি শক্তি। বিভব শক্তি আর একটা নাম গতি শক্তি। বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, আর একটা হলো গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। বিভব শক্তিটা কি? কোন বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থায় নিয়ে গেলে বস্তুটি যে পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করে, ওটার নাম হলো বিভব শক্তি। আবার কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থায় নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাকেই বলা হয় বিভব শক্তি। বিভব শক্তি ইংরেজি হলো পটেনশিয়াল এনার্জি, মনে রাখবো। তাহলে কি কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থায় নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে, ওটার নাম হলো বিভব শক্তি। যেমন তুমি একটা স্প্রিংকে তুমি স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থাটা এমনি থাকবে, এটাকে যখন তুমি বল প্রয়োগ করে এমনি করে টানবে, তাই না, এর স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থায় নিয়ে গেলে এই অবস্থায় যাইয়া দুই প্রান্তে দুটি স্প্রিং এইভাবে মাথা যদি বাইরে রাখি, এই অবস্থায় এর মধ্যে যতটুকু শক্তি সঞ্চিত থাকে, এটার নাম হলো বিভব শক্তি। এটা আস্তে আস্তে ছেড়ে দাও, আবার ওই বিভব শক্তি আস্তে 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 আবার গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে আবার তুমি যদি এইভাবে খেয়াল করো, তুমি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছো, উপরের দিকে উঠতে একটা স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থায় বসছো, ওই অবস্থায় তোমার মধ্যে তুমি যতটুকু কাজ করতে পারবে, তোমার মধ্যে যতটুকু শক্তি সঞ্চিত আছে, ওটা হলো বিভব শক্তি। যেমন বিভব শক্তির সংজ্ঞাটা কি? স্বাভাবিক অবস্থান থেকে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে, ওটাই হলো বিভব শক্তি। বিভব শক্তিটা যদি এইভাবে খেয়াল করি, একটু দেখো, এই হলো ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে এইচ উচ্চতায়, এম ভরের একটা বস্তুকে এইচ উচ্চতায় উঠানো হলো। ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে এইচ উচ্চতায়, বস্তুটা কি এম ভরের একটা বস্তুকে এইচ উচ্চতায় উঠানো হলো। এইচ উচ্চতায় এই বিন্দুতে ধরলাম আমি, এই বিন্দুতে উঠানো হলো। ওই বিন্দুতে উঠানোর ফলে যতটুকু কৃত কাজ হয়েছে, ওই কৃত কাজটা কতটুকু? ওই কৃত কাজ আমরা জানি কাজ সমান হলো কি বল ইন্টু সরণ। কৃত কাজ সমান কি বল ইন্টু সরণ। খেয়াল করি, কি বললাম? এম ভরের একটা বস্তুকে এইচ উচ্চতায় অভিকর্ষের বিরুদ্ধে এই বিন্দুতে উঠানো হয়েছে, ওই অবস্থায় যতটুকু কৃত কাজ হয়েছে আমরা জানি কৃত কাজ সমান বল ইন্টু সরণ। তাহলে বলের পরিবর্তে লিখি এফ। কতটুকু সরণ হয়েছে? সরণ হলে এই জায়গায় উচ্চতা এইচ। আমরা পড়ছি তৃতীয় অধ্যায়ে দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ সমান পড়ছিলাম এম এ। এফ সমান পড়ছিলাম কি এম এ, কিন্তু এটা ছিল আনুভূমিক ত্বরণ। এখন তো আনুভূমিক না, উপরে নিচে কল্পনা। সেক্ষেত্রে এর জায়গায় এফ এর পরিবর্তে আমরা জানি কি এম এ, কিন্তু আমরা এখানে এম এ লিখতে পারবো না, লিখবো কি এম জি। অভিকর্ষের পক্ষে বিভক্তের কথা আসছে এখানে, এম জি, তার সাথে আসলো এইচ। এই এম জি দেয়া হলো এক ধরনের ওজন, কিন্তু এম জিটা কি ওজন। তাহলে আমরা বলতে পারি কৃত কাজ সমান বল ইন্টু সরণ। বলের পরিবর্তে লিখলাম এফ, সরণের পরিবর্তে এখানে ব্যবহার করলাম উচ্চতা এইচ। এফ এর পরিবর্তে আমরা জানি এম এ, কিন্তু এখানে আনুভূমিক ত্বরণ নয় বিধায় এম এ এর পরিবর্তে ব্যবহার করছি জি, এম জি ইন্টু এইচ।
এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি কৃতকাজ সমান বস্তুর ওজন ইনটু উচ্চতা, বস্তুর ওজন ইনটু উচ্চতা। এই যে কৃতকাজ, এই কৃতকাজটাই হইল বিভব শক্তি। এই কৃতকাজটাই হলো কি বিভব শক্তি। বিভব শক্তি mgh, বিভব শক্তিটা হলো কি mgh। তাহলে আমরা বলতে পারি বিভব শক্তির সমীকরণ বা সূত্র হলো mgh। যেহেতু শক্তির একক জুল, যেহেতু শক্তির একক কি জুল, শক্তির মাত্রা, তার মানে বিভব শক্তির একক জুল, বিভব শক্তির মাত্রাও কি ml² T/2। এরপর একটু ভালোভাবে যদি খেয়াল করো, দেখো ইপি এম, আমরা জানি স্থান ভেদে ভর অপরিবর্তনীয়, আর নির্দিষ্ট স্থানে জি ধ্রুবক, নির্দিষ্ট স্থানে জি ধ্রুবক। এম আর জি যদি ধ্রুবক হয় তাহলে এই সমানটা হয়ে যায় সমানুপাতিক। তার মানে আমরা লিখতে পারি বিভব শক্তিটা কার সমানুপাতিক? উচ্চতার সমানুপাতিক। বিভব শক্তিটা কার সমানুপাতিক? উচ্চতার সমানুপাতিক। যদি উচ্চতা বাড়ে তাহলে বিভব শক্তি বাড়বে, যদি উচ্চতা কমে বিভব শক্তি কমবে। মনে থাকবে, উচ্চতা যদি বাড়ে বিভব শক্তি বাড়বে, উচ্চতা যদি কমে বিভব শক্তি কমবে। তাহলে আমরা শিখলাম শক্তির একটা রূপ যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তি হলো কোনো বস্তু তার অবস্থান বা গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাই হলো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দুই ধরনের, একটা হলো বিভব শক্তি, একটা গতিশক্তি। বিভব শক্তি হলো স্বাভাবিক অবস্থান থেকে একটি বস্তুকে অন্য কোনো অবস্থায় নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাই হলো বিভব শক্তি। বিভব শক্তির সমীকরণ আমরা বের করছি ইপি সমান mgh, এবং সর্বশেষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে উচ্চতা যতই বাড়বে বিভব শক্তি ততই বাড়বে, উচ্চতা যত কমবে বিভব শক্তি তত কমবে, অর্থাৎ বিভব শক্তি ও উচ্চতা পরস্পর সমানুপাতিক। এরপর আরেকটা গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। একটা ক্রিকেট বল, তোমরা যারা ক্রিকেট খেলো বা ক্রিকেট খেলা দেখো, ক্রিকেট বল একটা স্পিডে আসতেছে, ওটাকে ব্যাট দিয়ে যখন আঘাত করে এর মধ্যে প্রচুর শক্তি সঞ্চিত হয়। অর্থাৎ এই শক্তিটা মূলত আসে হলো গতির কারণে। এই শক্তিটা মূলত আসে কির কারণে? গতির কারণে। অর্থাৎ কোনো গতিশীল বস্তু, ভালো করে, কোনো গতিশীল বস্তু তার গতির কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে, কোনো গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাই হলো গতিশক্তি। কোনো গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাই হলো গতিশক্তি। গতিশক্তি থেকে একটু আমরা দেখো, খেয়াল করি, এম ভরের একটা বস্তু, এম কেজি ভরের একটা বস্তু, এর উপর আমি এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগ করার ফলে এটি এস দূরত্ব অতিক্রম করে, এম কেজি ভরের একটা স্থির বস্তু ছিল প্রথম, তার উপর আমি এফ বল প্রয়োগ করছি, এটি এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। শেষ বেগ কি প্রাপ্ত হলো? ভি প্রাপ্ত হলো। এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। এই কথাটা যদি আমি আরেকটু অন্যভাবে বলি, এম ভরের একটা স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করার ফলে এটি সুষম ত্বরণে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। সেক্ষেত্রে এক প্রকার কাজ হলো, এই কৃত কাজ হলো, এটাই হলো গতিশক্তি। আবার এম ভরের একটা স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি এ সুষম ত্বরণে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। যেহেতু সরণ ঘটছে, বল প্রয়োগ করছি, তাহলে এক প্রকার কাজ হয়েছে। এই কাজটুকুই হলো গতিশক্তি। আমরা জানি কৃত কাজ ইকুয়াল করছি হলো বল ইন্টু সরণ, কৃত কাজ ইকুয়াল বল ইন্টু সরণ। বল মানে এফ, সরণ হলো এস। বলের পরিবর্তে যেহেতু এটা আনুভূমিক, তাহলে এফ ইকুয়াল টু এম এ ব্যবহার করা যায়। এফ ইকুয়াল এম এ, তার সাথে আছে কি এস। এই যে কৃত কাজ, এটার নামই হলো গতিশক্তি। কৃত কাজ এটার নামই কি? গতিশক্তি। তাহলে আমরা লিখতে পারি ই কে
ইকে কাইনেটিক এনার্জি ইকে ইকুয়াল MAS, এটা যদি আমি 1 নং বিবেচনা করি, একটু খেয়াল করো ভালোভাবে। এরপর যেহেতু গতির সমীকরণ আমরা পড়ছি দ্বিতীয় অধ্যায়, গতির সমীকরণ পড়ছি 4টা। গতির সমীকরণ কয়টা পড়ছি? 4টা। এই যে আমি কথাগুলো বলেছি, কখনো আমি একটা সময়ের উল্লেখ করিনি, কোথায় কোনো সময়ের উল্লেখ করিনি। গতির সমীকরণে সময় ছাড়া একটা সমীকরণ আছে, তাও যদি মনে না থাকে তুমি দেখবা গতির কোন সমীকরণে এস আছে, গতির কোন সমীকরণে এ আছে, ওই সমীকরণটা তুমি লিখবা। গতির সমীকরণ হতে আমরা পাই v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। যেহেতু এম বরের বস্তুটা আমি নিয়েছিলাম স্থির, তাহলে আদিবেগ হলো 0, তাহলে আমরা লিখতে পারি v স্কয়ার ইকুয়াল টু হলো 2as। একটু ভালোভাবে খেয়াল করো, as টা যদি আমি রেখে দিই, as এর সাথে 2টা গুণন অবস্থায়, তাহলে এটা চলে যায় v স্কয়ার বাই 2 এই আকারে, v স্কয়ার বাই 2। অর্থাৎ গতির কোন সমীকরণে as আছে ওটা তুমি ব্যবহার করবা। আদিবেগ কোথায় গেল? আদিবেগ হলো 0, স্থির বস্তু নিয়েছিলাম, v স্কয়ার ইকুয়াল টু v স্কয়ার ইকুয়াল টু 2s থাকে, as এর মান বাই করছি v স্কয়ার বাই 2। এখন তুমি 1 নং এ এই as এর মানটা তুমি বসিয়ে দাও। কিভাবে লিখবা? as এর মান কোথায় বসাবা? as ইকুয়াল টু কত পাইছি? v স্কয়ার বাই 2, ওটা 1 নং এ বসাও। 1 নং এ যদি 1 নং সমীকরণ হলো এটা, এটার মধ্যে যদি আমি as এর মান বসাই, তাহলে কি থাকে? as এর মান যদি বসাই থাকে হলো v স্কয়ার বাই 2, v স্কয়ার বাই 2। এটাকে এইভাবে লিখতে পারি, এখানে মনে মনে এটা 1 আছে, 1 m ডা লবে আছে v স্কয়ার, এখান থেকে লিখতে পারি ইকে ইকুয়াল হাফ m v স্কয়ার। ইকে ইকুয়াল কি লেখা যায়? হাফ m v স্কয়ার। আবার বলি, m বলের একটা স্থির বস্তুর উপর F বল প্রয়োগ করায় এ সুষম ত্বরণে s দূরত্ব অতিক্রম করে শেষ বেগ v প্রাপ্ত হয়ে কিছু কাজ করার সামর্থ্য অর্জন করে, এই কাজের নাম হলো কৃতকাজ বা গতিশক্তি। কৃতকাজ ইকুয়াল টু পাইছি বল ইনটু সরণ, বলের পরিবর্তে পাইছি F ইকুয়াল টু ma। গতির কোন সমীকরণে as আছে? as আমার সমীকরণ হলো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। এই জায়গা থেকে as এর একটা অস্থায়ী মান বের করছি, as ইকুয়াল v স্কয়ার বাই 2। এই মানটা আমি কয় নং এ বসাইছি? আমি 1 নং এ বসাইছি as এর জায়গায়। তারপর আমরা পাইলাম ইকে ইকুয়াল হাফ m v স্কয়ার। একটু দেখো তাহলে গতির সমীকরণ কি? ইকে ইকুয়াল হাফ m v স্কয়ার। ইকে ইকুয়াল হাফ m v স্কয়ার। ইকে ইকুয়াল হাফ m v স্কয়ার। হাফ যেহেতু এটা একটা সংখ্যা, ধ্রুবক, ভর স্থান ভেদে ভর অপরিবর্তনীয়, এটাও ধ্রুবক। তাহলে হাফ আর m যদি ধ্রুবক হয়, তাহলে আমরা লিখতে পারি ইকে সমানুপাতিক v স্কয়ার। ইকে সমানুপাতিক কি লেখা যায়? v স্কয়ার। তার মানে কি বোঝা যায়? গতিশক্তি হলো বেগের বর্গের সমানুপাতিক। গতিশক্তি হলো বেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি বেগ দ্বিগুণ করো, গতিশক্তি হবে 4 গুণ। গতিশক্তি হবে 4 গুণ। বেগ যদি দ্বিগুণ করো, অর্থাৎ বেগ যা করবা তুমি তার বর্গ হবে গতিশক্তি। আর যদি তুমি উল্টা ভাবে কল্পনা করো, এইভাবে গতিশক্তির বর্গমূল হলো বেগের মান। অর্থাৎ গতিশক্তি যদি তুমি 16 গুণ করো, ভরকে অপরিবর্তনীয় অর্থাৎ পরিবর্তন না করে যদি গতিশক্তি 16 গুণ করো, বেগ হবে তোমার 4 গুণ। বেগ হবে কয় গুণ? 4 গুণ। আর যদি ভর স্থির রেখে বেগ 3 গুণ করো, গতিশক্তি হবে 9 গুণ। অর্থাৎ বেগ যদি করো, বেগের বর্গ করবা, আর গতিশক্তি যদি দেওয়া থাকে বর্গমূল করবা। প্রিয় শিক্ষার্থী, বাড়িতে বসে বসে আমার এই ক্লাসটুকু আবার তোমরা দেখে কি বিষয় শিখবে? কাজ শিখবে। কাজ কাকে বলে, কাজের এককের সংজ্ঞা, কাজের প্রকারভেদ, কাজের মাত্রা নির্ণয়। এরপর শক্তির বিভিন্ন রূপ, যান্ত্রিক শক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে, গতিশক্তির সমীকরণ কিভাবে বের করতে হয়, বিভব শক্তির সমীকরণ কিভাবে বের করতে হয়, এগুলো ভালোভাবে বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস করে ফেলবে। আগামী ক্লাসে এসে এগুলা দিয়ে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় এগুলো আমরা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো।
সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।